আমরা ইমেইলের সেকশনে ছিলাম, রাইট? সো বলতেছিলাম যেটা, যে মনে করেন যে প্রফেসর অবভিয়াসলি ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা। সো ওনাদেরকে ইমেল, হ্যাঁ, এখানে মনে থাকতে পারে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাকে ফান্ড দিবে কিভাবে। এটা বাংলাদেশের মতো না আসলে। সো এখানে নর্মালি অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা সবাই পিএইচডি হোল্ডারই থাকে, আর ওনাদের কাছে নর্মালি ফান্ড গুলা বেশি থাকে আসলে, বা ওনাদের কাছ থেকে ফান্ড গুলা পাওয়ার অপরচুনিটি বেশি। সো অবভিয়াসলি ফার্স্ট টার্গেট থাকবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা, বাট মেনশনিং এর সময় কিন্তু ভুলেও লিখবেন না যে ডিআর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ডিআর অ্যাসোসিয়েট প্রফেসর। আপনি যে সময় ওনাকে ইমেল দিবেন ওই সময় অবভিয়াসলি দিবেন যেন ডিআর প্রফেসর ডক্টর, এরকম আর কি, রাইট, ওনার নাম দিয়ে। আর হ্যাঁ, যেভাবে বললাম যে ফার্স্ট প্যারাগ্রাফে অবভিয়াসলি থাকবে আপনার গুড অ্যাচিভমেন্টস গুলা, সেকেন্ড প্যারাগ্রাফে থাকবে আপনার রিসার্চ যদি থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে প্রফেসরের প্রোফাইল ঘেটে, বা মনে করেন আপনার এই ফিল্ডে যদি কোনো একটা প্রজেক্ট আর ওয়ার্ক থাকে, সো এগুলো নিয়ে লিখবেন। ওকে। আহ ওকে, ভলেন্টিয়ারিং মানে কি? রাইট। সো ভলেন্টিয়ারিং মানে হলো যে আপনি প্রফেসরকে কনভিন্স করবেন যেন আপনি ওনার সাথে ফ্রিতে কাজ করতে চান, রাইট? যেন অনলাইনে, বা মনে করেন যে ওনার যদি ভার্চুয়াল কোনো ল্যাব থাকে তাহলে ওখানে কানেক্ট হতে চান। তো এটা আসলে প্রফেসরের কোনো বেনিফিট করবে না, আপনি শিওর থাকেন, ঠিক আছে? এটা সত্য কথা যে এটা প্রফেসরের কোনো লাভ হবে না এখান থেকে, কিন্তু এটা লাভ হবে আপনার, কমপ্লিটলি আপনার। তো এখানে যদি আপনি প্রফেসরকে দেখাতে পারেন যে আপনি ভালো কাজকর্ম জানেন, তাহলে প্রফেসর মনে করেন যে খুশি হয়ে তো আপনাকে পরবর্তীতে ফান্ডিং অফার করবে। ওর পরবর্তীতে মনে করেন এডমিশনের সময় রিকমেন্ডেশন, আমরা তো জানি যে এডমিশনের সময় আমাদের তিনটা বা দুইটা লেটার অফ রিকমেন্ডেশন দিতে হয়। তো ওই যে লেটার অফ রিকমেন্ডেশন আমরা মনে করি যে এইটা হয়তো যাই কারো কাছ থেকে দিয়ে দিলেই হয়তো হবে, রাইট? বাট এইটা কিন্তু একটা ইউনিভার্সিটি এডমিশনের সময় ফার্স্টে কিন্তু রিকমেন্ডেশন দেখে, ঠিক আছে? রিকোয়ারমেন্ট ফিল আপ করলে ফার্স্ট রিকমেন্ডেশন থাকবে। তো আপনার যদি রিকমেন্ডেশনটা ভালো জায়গা থেকে আসে, সো মনে করেন আপনি প্রফেসরের সাথে ভলেন্টিয়ারি ওয়ার্ক করতেছেন, সো ওই প্রফেসর যদি আপনাকে রিকমেন্ডেশন দিয়ে দেয়, সো এটা কিন্তু আপনার প্রোফাইলকে অনেক স্ট্রং করে নিয়ে যাবে, ঠিক আছে? আর ফাইনালি হলো যে এটা প্রফেসরের সাথে একটা ভালো রিলেশনশিপ গড়ে তুলবে। তার মানে হলো যে বাই এনি চান্স যদি উনি আপনাকে ফান্ডিং প্রোভাইড করতে না পারে, তাহলে উনি হয়তো উনার অনেক ফ্রেন্ড থাকবে, বা মনে করেন যে উনার অনেক কলিগ থাকবে, ওদের কাছে আপনাকে রিকমেন্ড করে দিতে পারে যে ফান্ডিং এর জন্য, যে এই ছেলেটা আসলে কাজ জানে, সো বা মনে করেন স্টুডেন্টটা আসলেই কাজ জানে, সো ওকে আপনি ফান্ডিং প্রোভাইড করতে পারেন। হ্যাঁ, আর ওনাকে ভলেন্টিয়ারিং এর জন্য অ্যাপ্রোচ করার প্রপার ওয়ে হলো ইমেইল করা, ঠিক আছে? যে আপনি ইমেইলের সাবজেক্টে লিখবেন যে প্রসপেক্টিভ ভলেন্টিয়ারিং স্টুডেন্ট ফর সেমিস্টার, ওর এইটা মেনশন না করলেই চলবে। আর তারপর হলো যে ইমেইলে আপনি নর্মালি যেভাবে লিখবেন আর কি, যে মনে করেন কনভিন্স করবেন আর কি যে ভলেন্টিয়ার ওয়ার্কের জন্য। ওকে, ফাইনালি হলো যে বাই এনি চান্স আপনি ভাগ্যক্রমে যদি মিটিং এর শিডিউল পান প্রফেসরের কাছ থেকে, যে আপনি ইমেল করছেন আর প্রফেসর খুশি হয়ে আপনাকে মিটিং এর জন্য বসতে চায়, রাইট? সো হ্যাঁ, আপনি উনি আপনাকে কয়েকটা টাইম দিয়ে দিবে, টেন্টেটিভ টাইম, যে আপনি কি এই টাইমগুলো অ্যাভেলেবল আছেন কিনা, বা এখান থেকে যে কোনো একটা টাইম চুজ করতে। এখানে বেস্ট অ্যাপ্রোচ হলো উনি যদি আপনাকে কিছু টাইম দিয়ে দেয়, ওই টাইমগুলো থেকে আপনার, বা যদি একটা সিঙ্গেলও টাইম দিয়ে দেয়, মনে করেন একটা শিডিউল দিয়ে দেয়, সো আপনি ওই শিডিউলই চুজ করার। আপনি এটা লেখার মানে, দেখেন এখন বিপদে কিন্তু আপনি, মানে ফান্ডিং লাগবে আপনার। তো আপনি যদি আবার ওনাকে বলেন যে আপনি এই টাইমে অ্যাভেলেবল না, বা মনে করেন আপনি অন্য টাইমে করবেন, সো একটু কষ্ট হলেও ট্রাই করবেন যেন যে শিডিউল উনি দিবে ওই শিডিউলের জন্য অ্যাভেলেবল থাকার, ঠিক আছে? যদিও এটা বিরক্তিকর লাগতে পারে, বাট হ্যাঁ, এই ট্রাই করবেন যেন এইরকম করার। যদি এটা লেট নাইটও হয় তাও ট্রাই করবেন যেন এই টাইমে অ্যাভেলেবল থাকার। তারপর হচ্ছে প্রফেসরের প্রোফাইল ঘাটাঘাটি করবেন, তারপর হলো যে ওনার কি কি নিয়ে রিসার্চ করছে, সো ওইগুলা যেন আপনি মিটিং এর সময় বলতে পারেন, তাহলে উনি বুঝবে যে আপনি আসলে এই কাজগুলা করছেন। দেখেন, প্রফেসররা এটা বুঝে যে মনে করেন যে কোনো স্টুডেন্টই আসুক এখানে, এখানে আসার পর কিন্তু মোটামুটি যদি ফিল্ডটা ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু সার্ভাইভ করতে পারবে এটলিস্ট। তো এখন আপনি যদি, প্রফেসররা জাস্ট কি দেখতে চায় যে আপনার ডেডিকেশন আছে কিনা, রাইট? আর যদি আপনি এটা দেখাতে পারেন প্রফেসরকে, তাইলে কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে আপনার ফান্ডিং আসতে পারে আর কি। আর মিটিং এর সময় অবভিয়াসলি সবসময় ওনাকে প্রফেসর ও ডক্টর বলে অ্যাড্রেস করবেন। ওনাকে স্যার বা ম্যাডাম বলে অ্যাপ্রোচ করার কোনো
দরকার নেই, সো ওনাকে অবভিয়াসলি প্রফেসর ও ডক্টর বলে অ্যাড্রেস করবেন আর কি। আর হ্যাঁ, আপনি অবভিয়াসলি সবকিছু শেষে ওনাকে আপনার কোয়েশ্চন গুলা করবেন আর কি। এবং মনে করেন যে উনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার তরফ থেকে কোনো কোয়েশ্চন আছে কিনা। যদি কোনো কোয়েশ্চন নাও থাকে তাইলে অবভিয়াসলি দুই একটা কোয়েশ্চন আগে থেকে রেডি করে নিয়ে যাবেন যেন এগুলো আপনি বলতে পারেন। কারণ কোয়েশ্চন না করলে এইটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট করে, ঠিক আছে? সো আপনি কি কোয়েশ্চেন করতে পারেন? তো অবভিয়াসলি যদি ওনার ফান্ডিং নিয়ে কোনো কিছু উনি না বলে তাইলে আপনি এটা ফান্ডিং নিয়ে কোয়েশ্চেন করতে পারেন যে আপনি ফান্ডিং পাবেন কিনা, আর যদি পান তাহলে আপনার ফান্ডিং এর স্কেলটা কিরকম হতে পারে, ঠিক আছে? ওকে। আর ওকে, যদি উনি আপনাকে কিছু টাস্ক দিয়ে দিয়েছে, এই টাস্কগুলো কমপ্লিট করো, আর কমপ্লিট করার পর তারপরে আমরা মিটিং এ বসবো, তাহলে কি করবেন? হ্যাঁ দেখেন, আমি আবারও বলতেছি যে এখানে বিপদে কিন্তু আপনি ফান্ডিং লাগবে আপনার, ঠিক আছে? প্রফেসরে কিন্তু ফান্ডিং লাগবে না। তো টাস্ক যদি দিয়েও দেয় তাহলে ট্রাই করবেন যেন টাস্কটা কমপ্লিট করার। আর তারপর হলো যে এমন ভাবে কমপ্লিট করার, যদি উনি মনে করেন যে বলে যে তুমি যে কোনো ভাবে কোনো কিছু একটা করে ফেলো, রাইট? সো আপনি আপনি চাইবেন যেন যে কোনো ভাবে না করার, আপনি চাইবেন যেন ভালোভাবে করার, যেন ওনাকে দেখাতে পারেন যে আপনি আসলে কনসাইজলি অনেক বেটার ওয়েতে কাজটা করছেন আর কি, রাইট? আর ওকে, সো এখন মনে করেন কি করতে পারেন। যদি আপনার কাছে একাডেমিক ডকুমেন্টস গুলা থাকে তাহলে ইমেল করা স্টার্ট করে দিতে পারেন। আর পাশাপাশি হলো যে কানেকশন বাড়াতে হবে, ঠিক আছে? কানেকশন বাড়ানোর বেস্ট ওয়ে হলো লিঙ্কডইনে যাবেন, প্রফেসরের সাথে বা প্রফেসরের এক্সিস্টিং স্টুডেন্টদের সাথে কানেকশন বাড়াতে হবে, রাইট? তারপর হলো যে যদি আইএলটিএস টোয়েফেল দিয়ে না থাকেন তাহলে ওইগুলা দিয়ে দেওয়া ট্রাই করেন, কারণ এইগুলা কিন্তু আপনার মাস্ট লাগবেই, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ঠিক আছে? যদি জিআরই দিয়ে দিয়ে দেয় ভালো, ঠিক আছে? বা দিয়ে থাকলে ওইটাও অনেক ভালো। আর বাট এটা ম্যান্ডেটরি না, বাট আইএলটিএস এইটা কিন্তু আপনার বা টুয়েলফেল আপনার কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? এইটা লাগবেই, আজকে হোক কালকে হোক। তারপর হলো যে প্রফেসরদের ফলো করেন, তাদের এক্সিস্টিং স্টুডেন্টদের ফলো করেন। বা মনে করেন যে হ্যাঁ, একটা বেস্ট অ্যাপ্রোচ হলো যে ওনাদের রিসার্চ গেট বা মনে করেন অন্যান্য অনেক অনেক পাবলিক প্রোফাইলস থাকে, গুগল স্কলার থাকে। সো ওইখানে গিয়ে ওনাদেরকে ফলো করা। তো এইটা দেখেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে যে প্রফেসরদের ফলো করে হয়তো লিঙ্কডইনে। তো ওনার ফলোয়ার হয়তো আসে 2,000 3,000। সো এখান থেকে তো আপনি যে একজন নতুন ফলোয়ার আসছেন, সো এটা হয়তো দেখবেন না উনি। বা রিসার্চ গেটে যদি ফলো করে রাখেন তাহলে হয়তো উনি এটা নোটিফিকেশন পাবে, বা একটু একবার হইলেও হয়তো আপনার প্রোফাইলে গিয়ে ঢুকতে পারে, ঠিক আছে? সো এরকম ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে। তারপর হলো যে কোর্স এভালুয়েশন যদি করা না থাকে, সো এটা করে ফেলতে পারেন। এবং এটা হলো সব থেকে ফ্রাস্ট্রেটিং, কারণ হলো এখানে একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়। সো আমরা জানি যে ওয়ার্ল্ড এভালুয়েশন সার্ভিস মানে ওয়েস্ট যেটা, সো এখানে একটা ভালোই মানে অ্যারাউন্ড $350 মতো খরচ হয় কোর্স এভালুয়েশন করতে। আর কোর্স এভালুয়েশন কিন্তু লাগবেই, আপনার মাস্ট এটা। সো যদি ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট না, তাও কিন্তু এটা করে রাখা আপনার কিন্তু জরুরি, ঠিক আছে? যে কোনো সময় কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় হয়তো আপনার এটা লাগতে পারে, ঠিক আছে? আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হলো যে লেটার অফ রিকমেন্ডেশনস। সো এলওআর গুলো আপনি নিবেন তো কার কাছ থেকে নিবেন? তো দেখেন, আপনি যে যদি কোনো প্রফেশনাল স্পেসে কাজ করে থাকেন তাহলে ওইখান থেকে লিস্ট একটা নেবেন। মনে করেন আপনি একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, বা মনে করেন একটা ইন্ডাস্ট্রিতে কোনো একটা ফ্যাকাল্টি মেম্বার পজিশনে আপনি আছেন। সো ট্রাই করবেন যেন আপনার ওয়ার্ক স্পেস থেকে লিস্ট একটা লেটার অফ রিকমেন্ডেশন। আর বাকি দুইটা লেটার অফ রিকমেন্ডেশন আপনি আপনার ইউনিভার্সিটি থেকে নেবেন, ঠিক আছে? সো ইউনিভার্সিটি থেকে বলতে এখন ইউনিভার্সিটিতে ট্রাই করবেন যেন একজন আপনার থিসিস সুপারভাইজার হবে, আর আরেকজন হলো যে মনে করেন যে একজন সিনিয়র প্রফেসর আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রাইট? সো এইগুলা। আর হ্যাঁ, প্রফেশনাল ওয়েবসাইট। সো প্রফেশনাল ওয়েবসাইট যদি না থাকে তাইলে এটা আজকেই করে ফেলতে পারেন। আমরা জানি যে গুগল সাইট আছে, সো এখানে ইজিলি প্রফেশনাল ওয়েবসাইট করে ফেলতে পারেন, ঠিক আছে? সো এখন বলবেন যে প্রফেশনাল ওয়েবসাইট কি। আমরা মনে করি যে আমরা যে সময় সিভিতে এগুলা দেই, মনে করেন প্রফেশনাল ওয়েবসাইটের ইউআরএল দেই বা লিঙ্কডইন ইউআরএল দেই, আমরা মনে করি হয়তো এগুলা হয়তো ওরা দেখবে না, জাস্ট সিভিটা দেখেই রেখে দেয়। না, প্রফেশনাল ওয়েবসাইটে যদি ইউআরএল দেন তাহলে ওইটা ভিতরে গিয়ে দেখবে। আর যদি না দেন তাহলে কি হবে, না দিলে এটা তো একটা সাধারণ যে কারোরই মাথায় আসবে যে একজন সিএসএস স্টুডেন্ট কিন্তু ওর একটা প্রফেশনাল ওয়েবসাইট নাই। তার মানে কি, এটা ইয়ে করেছে ইদার ওর কোনো কমিউনিকেশন স্কিলই নাই, ওর হলো যে ওর মনে করেন যে
এই এই স্কিলটা নাই যে একটা প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপ করার। তো যদি কোনো প্রফেশনাল ওয়েবসাইট না থাকে তাহলে এটা আজকে করে ফেলতে পারেন, রাইট? আর হ্যাঁ, কিছু স্যাডেস্ট থিং আছে, যেমন আইএলটিএস এর ফি। সো এটা ট্রাই করেন যেন, যদি ম্যানেজ করা না থাকে ট্রাই করেন যেন এটা ম্যানেজ করার, কারণ আর ট্রাই করবেন যেন একটা সিঙ্গেল অ্যাটেম্পটে এই সকল ঝামেলাগুলো শেষ করা, ঠিক আছে? কারণ আইএলটিএস এর ফি কিন্তু বারবার যে আপনি দুইবার তিনবার দিবেন এটা কিন্তু হ্যাসল, আবার অনেক টাকাও খরচ, ঠিক আছে? সো ট্রাই করবেন যেন একবারে এটা কমপ্লিট করার। আর আমার কাছেও কিছু রেজাল্টস আছে আইএলটিএস এর জন্য, আমি এগুলা পরবর্তীতে ডিসকর্ডে শেয়ার করে দেবো, রাইট? তো বললো যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি। সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এভারেজ অ্যাপ্লিকেশন ফি হলো 60 USD করে। সো আপনি এইটার জন্য প্রিপেয়ার থাকতে হবে আর কি, রাইট? তো বললো কোর্স এভালুয়েশন ফি। সো ক্ষেত্র বিশেষ কোনোটা আছে 200 USD, আবার 300 USD পর্যন্ত হতে পারে। আর হলো যে ডকুমেন্ট কালেকশনের জন্য, যে ইউনিভার্সিটির ক্লার্করা বা মামারা মনে করেন অনেক কিছু কথাবার্তা শোনাবে, সো এগুলোর জন্য রেডি থাকতে হবে। সো যেমন কাম আফটার লাঞ্চ, সো এগুলোর জন্য রেডি থাকতে হবে। তারপর হলো যে আপনি ফান্ডিংও পাই গেলেন, প্রফেসরও ম্যানেজ হয়ে গেল, কিন্তু লাস্টে ধরেন যে এডমিশন হবে না, বা দেখা গেল এডমিশন হয়ে গেছে, দেখলেন ফান্ডিং পাইতেছে না। সো এই দুইটা কেসের জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। আর আপনার সব কিছু যদি রেডি থাকে, ফাইনালি দেখবেন যে ভিসা আর ভিসা স্লটের জন্য ম্যাটার, রাইট? এখন ভিসা অবশ্য ম্যাটার করে না, যদি আপনার ফান্ডিং থাকে তাহলে ভিসা অলমোস্ট 99% যে আপনার ভিসা হবে শিওর। আর মেইন হলো যে এখানে ভিসা স্লটটা, ঠিক আছে? সো ভিসা স্লটের জন্য কিন্তু অনেক কম্পিটিশন আছে আসলে, রাইট? যেটা আমিও করে আসছি। সো এইটা ভিসা স্লটের অনেক টেকল করার অনেক অপশন আছে, অনেক স্ট্র্যাটেজি আছে। সো এগুলোর জন্য কিছু টেলিগ্রাম গ্রুপ আছে, ওইগুলো আমি পরবর্তীতে ডিসকর্ডে দিয়ে দেবো আর কি, right? আর হ্যাঁ, আর সবকিছুর পরে হলো যে কোনো কিছু এখানে নিশ্চিত না, আপনি এখানে মাটিতে পাড়া দেওয়ার আগ পর্যন্ত কিন্তু বলতে পারবেন না যে আপনি নিশ্চিত যে পুরোপুরি সবকিছু হয়ে গেছে আপনার। সো এত নিশ্চয়তা নিয়ে বসে থাকার কোনো কিছু নাই, মনে রাখতে হবে যে টোটালি এটা একটা ভাগ্যের খেলা ধরে ফেলতে পারেন আর কি, রাইট? সো হ্যাঁ, এইটুকু ছিল। থ্যাংক ইউ।